আবরাহার মৃত্যু নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। আপনারা সবাই জানেন যে আবরাহারকে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা পোস্টের জের ধরে তাকে হত্যা করেছিল ছাত্রলীগের নেতা কর্মীরা। এই যে 20 থেকে 25 জন যুবকের ফাঁসি বা যাবজ্জীবনের রায় হলো, এদেরকে কেউ না কেউ ব্যবহার করেছে, তাদের রক্তের গরমকে, তাদের আবেগকে নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছে, ব্যবহার করেছে। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলবিদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলবিদ অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। আবরাহার মৃত্যু নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। আপনারা সবাই জানেন যে আবরাহারকে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা পোস্টের জের ধরে তাকে হত্যা করেছিল ছাত্রলীগের নেতা কর্মীরা। তার এই হত্যাকাণ্ডে পুরো বাংলাদেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছিল। এরপর শুরু হয় সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় অনেক আলোচনা সমালোচনা। শেষ পর্যন্ত সরকার বাধ্য হয়ে আবরাহার খুনিদের কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপরে এখন নতুন করে আবার আবরাহার সেই মৃত্যুর রহস্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে। দর্শক, আমরা জানি বিএনপির একজন নেত্রী নীলুফা মনি, তিনি বলেছেন যে আবরাহার মৃত্যুর পিছনে বা আবরাহারকে হত্যা করেছে জামাত শিবির। এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে। তো এই বিষয়টা আসলে কতটা যৌক্তিক বিষয়, এটা আসলে আমার এখন ভাবতে হচ্ছে যে তারা সেই সময় কেন এই কথাগুলো বলল না যে আবরাহার মৃত্যুর পেছনে আছে ছাত্র শিবির। তারা কেন বলে নাই? সেই সময় কেন তারা ছাত্রলীগকে দোষারোপ করেছিল যে না, ছাত্রলীগ আবরাহারকে মারেনি, মেরেছে ছাত্র শিবির? তখন তারা কেন নীরবে সহ্য করছে? আর আওয়ামী লীগের মতো এমন একটা শিবির বিরোধী, জামাত বিরোধী দল, তারা যেখানে শিবিরকে ফাঁসাইল না, শিবিরকে ফাঁসাইতে পারল না, সেই জায়গায় তিনি এখন নতুন করে আবিষ্কার করলেন যে আবরাহারকে হত্যা করছে শিবির। এটা আসলে কতটা যৌক্তিক বলে আপনার মনে হয়? আবরাহার মারা গেছে, আবরাহার শহীদ হয়েছে, কতদিন হয়েছে? আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ তাকে জান্নাতবাসী দান করুক। তো এখন এই ধরনের কথাবার্তা বললে আসলে এই যে বেফাস কথাবার্তা বলে, এগুলো কি জনগণ বিশ্বাস করবে? এগুলো কি মানুষ বিশ্বাস করবে? এটা আসলে কতটা যে বিবেকহীন বা কতটা বুদ্ধিহীন মানুষ এলে এই ধরনের কথা বলতে পারে? হ্যাঁ, এর পিছনে একটা লজিক আছে। আমি একটা টক শোতে শুনেছিলাম যে একটা সম্ভবত এটা চ্যানেল 24-এ, তো সেখানে শিশির মনিরের একটা সাক্ষাৎকার ছিল। সেখানে সেই সাক্ষাৎকারে শিশির মনিরকে বলেছিল যে আপনি আবরাহার মৃত্যুর খুনিদের পক্ষের উকিল হইলেন কেন? শিশির মনির যারা আবরাহার মৃত্যুর পেছনে দায়ী ছিল বা যারা আবরাহারকে হত্যা করছে তার উকিল ছিলেন শিশির মনির। তখন শিশির মনির বলেছিলেন যে দেখেন, আমি তো আবরাহার হত্যাকারীর উকিল সবার না, তো কিছু আবরাহার তো মনে হয় যে মৃত্যুর আসামি ছিল প্রায় 25 জনের মতো বা 24 জন এরকম হবে, যাক 20 থেকে 30 জনের মধ্যে ছিল। তো বললো যে 25 জনের মতো আবরাহার মৃত্যুর আসামির খুনি ছিল। তো সেখানে কয়েকজনকে সন্দেহ করে তাদেরকে সাজা দেওয়া হয়েছিল। তো ওই ফ্যামিলিগুলো ওনার কাছে বারবার গিয়েছে যে আমার ছেলের সাথে জড়িত ছিল না, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। ঠিক আছে, ওরা ছাত্রলীগ করতো, এখন ছাত্রলীগের কর্মী তো সারা বাংলাদেশে অনেক আছে। বুয়েটিকি খেলা যারা হত্যা করছে তারাই কি ছাত্রলীগের কর্মী ছিল? আর কি কেউ ছাত্রলীগের কর্মী ছিল না? হাজার হাজার কর্মী তখন ছাত্রলীগের। এখন তারা বলছে যে আমার সন্তানটা ওর সাথে জড়িত ছিল না। তো
তার কাছে অনেকবার যাওয়ার পরে তিনি কেসটা নিতে রাজি হয়েছেন, এবং যারা তাদের যে রেকর্ডগুলো ছিল, তাদের পাস্টের অতীতের রেকর্ড, তারা হত্যার সময় কোথায় ছিল, সবকিছু তিনি নিয়ে তারপর তিনি এই মামলাগুলো হাতে নিয়েছিলেন। এখন একজন উকিল তো সবার মামলা নিতে পারে, তাই না? এই যে ধরুন আমাদের যে শেখ হাসিনা সরকারের কিন্তু বিচার হচ্ছে, তাই না, বাংলাদেশ ট্রাইব্যুনালে। উনি যদিও ইন্ডিয়াতে আছেন, কিন্তু তারপর তো ওনার একজন উকিল আছে না? সেদিন দেখলাম ওনার উকিল বলছে যে আমার মক্কেল কোনো হত্যাকাণ্ড ঘটায়নি, ঠিক আছে, তার সময় কোনো দুর্নীতি হয়নি, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে, এই যে এই ধরনের কথা বলছে। এখন যারা আওয়ামী লীগের সমর্থক আছে তারা তো অবশ্যই বিশ্বাস করবে। যারা বিএনপি কিংবা জামাত কিংবা অন্য এনসিপির যারা সদস্য আছে তারা তো এটা বিশ্বাস করবে না, তাই না? এখন একজন উকিল, তার কাজ হচ্ছে তিনি যে কোনো মানুষকে মানুষের একজন কি বলে যে তাকে শাস্তি থেকে বা সাজা থেকে বাঁচানোর জন্য তিনি তার কেসটা নিতেই পারেন। এখন জিতা না জেতা সেটা তার এভিডেন্সের উপর ডিপেন্ড করে। আমি যদি উকিল হই, আমি যদি কারো কেস নেই, এখন কেসটা যে আমি জিতবো বিষয়টা এরকম না। যদি আমার পক্ষে কাছে শক্ত নির্দোষের এভিডেন্স থাকে তাহলে অবশ্যই আমি জিতে যাবো। আর আমার এভিডেন্সগুলো যদি দুর্বল হয়, আমার এভিডেন্সগুলো যদি পাকাপোক্ত না হয়, তাহলে তো আমি জিততে পারবো না, তাই না? তো শিশিরমণি নিয়েছে যাদের বিরুদ্ধে তারা এই মানে সন্দেহভাজন ছিল বা যারা অপরাধের সাথে জড়িত ছিল না, তাদের পক্ষে তিনি লড়েছেন, তাদের এভিডেন্স শক্ত ছিল না, তারা বেঁচে গেছে, তাই না? তাই এটা তো শিশিরমণির কিছু করার নাই, কারণ শক্তপোক্ত এভিডেন্স না থাকলে সে কি করবে? সে তো কিছু করতে পারবে না। তো বিষয়টা এরকম। এখন উকিল যে কেউ হইতে পারে, তার জন্য কি এই যে এখন ধরেন শেখ হাসিনা সরকারের উকিল আছেন যিনি ওই যে মাঝে মাঝে ব্রিফিং করেন, এখন কি তিনি কি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? তার ফ্যামিলি কি জড়িত? আওয়ামী লীগের সব সদস্য কি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? সবাই কি দোষী? এখন আওয়ামী লীগের সাপোর্টার তো বাংলাদেশে অনেক, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ, হ্যাঁ, এবং আওয়ামী লীগকে 15 বছর টিকে রাখছে এই যারা আওয়ামী লীগের সদস্য, তারাই তো, তাই না? এখন শেখ হাসিনার দোষে যদি দোষী হয় তাহলে তো আওয়ামী লীগের সবাই দোষী, তাই না? তো ছাত্রলীগের একইভাবে যদি যারা মেন যারা আছে তাদের দোষে যদি নির্দোষটা দোষী হয়, তাহলে কি সবাই কি দোষী হবে? তারা তো তাহলে মুক্তি পেতে পারবে। তাই সেই হিসাব করে শিশিরমণির এই কেসটা হাতে নিছে। এখন সেই যুক্তিতেই নীলুফা পারমিন তিনি বলেন যে আফরারকে হত্যা করছে ছাত্র শিবির। তাহলে আপনারা এতদিন মুখে কলা ঢুকে রাখছেন কে? যখন এই বিচারগুলো হচ্ছিল তখন আপনারা কেন বলেন নাই যে না, ছাত্রলীগ হত্যা করে নাই, ছাত্রলীগ হত্যা করছে ছাত্র শিবির? এই কথাগুলো আপনারা তখন কেন বলেন নাই? এখন তার মৃত্যু প্রায় 5-6 বছর হয়ে গেছে, এখন যদি আপনারা এসে বলেন যে আপনার মৃত্যুর জন্য দায়ী কিংবা আপনাকে হত্যা করছে ছাত্র শিবির, এটা আসলে কোন ধরনের যুক্তি? আপনারা যখন বিচার হচ্ছে, যখন এই মানুষগুলোকে অ্যারেস্ট করলো তখন আপনি বললেন না, আর এখন আপনি বলতেছেন ছাত্র শিবির। এখন তাহলে এই যে মানুষগুলো যে জেল কাটলো বিনা অপরাধে, তাদের দায়ভার নিমকে আপনি নেবেন না আমি নিব না কে নিব বলেন? সরকার নতুন করে তদন্ত শুরু করুক, তাহলে আবরার লাশ উঠা কবর থেকে, তারপর এটা তদন্ত করা হোক, তারপর ছাত্র শিবির না কারা সেটা দেখা যাবে। একটা আন্তর্জাতিক কথা বইলা ফেলাই দিতে হবে না, আপনার কাছে শক্তপোক্ত প্রমাণ থাকতে হবে। হ্যাঁ, ছাত্র শিবির আপনার ছাত্রলীগের ভিতরে লুকিয়ে ছিল, এটা আমরা এর পরে জানতে পারলাম, কিন্তু এর আগে তো আর এরা কেউ বলে নাই, তাই না? আর ছাত্র শিবিরের সেই যুক্তিতে তারা লুকিয়ে ছিল না কি ছিল, তাদের পক্ষ থেকে তারা পরিষ্কার করছে। আর এদিকে ছাত্রলীগ অন্যান্য বলতেছে গুপ্ত লীগ লুঙ্গি তলা লুকাই থাকে, ঠিক আছে? তো এই লুঙ্গি তলা লুকাই নিয়েই তো আপনারা আন্দোলন করছে শেখ হাসিনার বিরুদ্ধে। এখন এত আপনাদের টাটাই কেন? টাটাই বইতো। এখন তারা আপনাদের পক্ষে না, এখন বিপক্ষে চলে গেছে। দেখছেন যে এখন একটা শক্তপোক্ত প্রমাণ হয়ে গেছে, একটা প্রতিপক্ষ হয়েছে, এখন আপনাদের টাটানো শুরু হয়েছে। এইসব ফালতু কথা বাদ দেন, এতে দেশের মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হবে, সংকট সৃষ্টি হবে, এবং বিএনপির যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ হবে। মানুষে আরো বিএনপিকে মানে এখন তেলবাজ বলতেছে, অনেকে চালবাজ বলতেছে, অনেক। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো একটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। এই যে 20 থেকে 25 জন যুবকের ফাঁসি বা যাবজ্জীবনের রায় হলো, এদেরকে কেউ না কেউ ব্যবহার করেছে, তাদের রক্তের গরমকে, তাদের আবেগকে নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছে, ব্যবহার করেছে। এরকম হাজারো লাখো যুবক ব্যবহৃত, নিজের বাপের খায়, নিজের মায়ের খায়,
কিন্তু নিজের জীবন নিজের সময় দেয় অন্যের কিছু প্রতিষ্ঠা করার জন্য, আর ওটিকেই নিজের জন্য চ্যালেঞ্জ, নিজের জন্য রিস্ক হিসেবে মনে করে, নিজের জন্য বড় দায়িত্ব হিসেবে মনে করে, ক্ষমতা দেখানোর জায়গা হিসেবে মনে করে। এই ক্ষমতা, এই দাপট চিরদিনের নয়। অতএব এটার হিসাব যে আমার যৌবনকাল আমি কোথায়, কার জন্য, কি কাজে ব্যয় করছি, কি প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করছি, কি কল্যাণ আছে এর মধ্যে। আমি কি সাদাকায়ে জারিয়া রেখে যাচ্ছি না গুনাহে জারিয়া রেখে যাচ্ছি? এটা প্রত্যেক যুবককে নিজের কাছে জিজ্ঞেস করতে হবে। যেমন সাদাকায়ে জারিয়া আছে, ঠিক তেমন গুনাহে জারিয়া আছে। যুবকদের হাত দিয়ে যদি কোনো একটা অন্যায় হয়, কথার কথা একটা যুবক একটা অশ্লীল গ্রুপ খুলল, একটা অশ্লীল গ্রুপ খুলে সেখানে সবাইকে অ্যাড দিল তার সিক্রেট গ্রুপে, তারপরে সে মারা গেল, এটা তার জন্য গুনাহে জারিয়া। ওই গ্রুপে যত দিন যত অন্যায় অশ্লীল ভিডিও শেয়ার হবে, ও কবরে বসে পেতে থাকবে, এটাই তার গুনাহে জারিয়া। অতএব যুবককে সতর্ক হতে হবে যে সে তার যৌবনকালকে কোন পথে, কোন রাস্তায়, কার জন্য ব্যয় করতেছে। তার এই সময়কে ব্যয় করতে হবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, নিজের পিতা মাতার জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, নিজের দেশ ও জাতির জন্য। পড়ার পিছনে ব্যয় করতে হবে, জ্ঞান অর্জনের পিছনে ব্যয় করতে হবে, শিক্ষা অর্জনের পিছনে ব্যয় করতে হবে। জ্ঞান, শিক্ষা, বাপ মায়ের খেদমত, বাপ মায়ের সেবা, দেশ ও জাতির সেবা, এটাই তার পরকালীন মুক্তি নিয়ে আসে। কিন্তু এই রাস্তাগুলো বাদ দিয়ে যদি সে অন্য কোনো রাস্তা অবলম্বন করে, অশ্লীলতা প্রচারের ক্ষেত্রে হোক, অন্যের অপরাজনীতির শুলি হোক, বলি হোক, তাহলে এর হিসাব তাকে কিয়ামতের মাঠে দিতে হবে। তার সময়, তার যৌবনকালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য। একটা মসজিদ কে আবাদ করবে যদি যুবক সমাজ আবাদ না করে? একটা মসজিদে মক্তব চালাবে কে যদি যুবক সমাজ না চালায়? একটা মসজিদে লাইব্রেরি প্রতিষ্ঠা করবে কে যদি যুবক সমাজ না চালায়? একটা গ্রামের অসহায় মানুষকে সহযোগিতা করবে কে যদি যুবক সমাজ না করে? তারা যদি প্রত্যেকটা সমাজ থেকে দায়িত্ব নিয়ে কল্যাণকর, ভালো, মঙ্গলজনক, দেশ ও জাতির কল্যাণ, শিক্ষার বিস্তার, শিক্ষার প্রচার, জ্ঞানের প্রচার, এই কাজে যদি তারা সময় দেয়, তাহলে তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজে আমার সাথে ছিলেন। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকলেন, আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটছে আমাদের কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।